নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার গল্পের দিকে এগিয়ে যাই। সাবিত্রী দেবী তার পুত্রবধূকে ডাকতে ডাকতে বললেন, বৌমা, ও বৌমা, একটু চা জল খাবার নিয়ে এসো তো, আর বাইরে এসে দেখো তো কে এসেছে। তখন বৌমা পিঙ্কি ঝটকা মেরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো, মুখে রাগের ছাপ স্পষ্ট। হলঘরে এসে দেখলো প্রায় 65 থেকে 70 বছরের এক বৃদ্ধ তার ছেলেকে নিয়ে সোফায় বসে আছেন। সাবিত্রী দেবী তাদের পাশের চেয়ারে বসে আছেন। পিঙ্কি তাদের দেখে কৃত্রিম হাসি হেসে নমস্কার করলো এবং পা ছুঁয়ে প্রণাম করলো। পিঙ্কির প্রণামে রামবাবু আপ্লুত হয়ে গেলেন। তিনি প্রশংসা করে বললেন, আরে বাহ বৌদি, আপনার বৌমা তো একেবারে হিরে। কোথা থেকে এমন মেয়ে খুঁজে পেলেন? বড় শহরের থেকেও নিজের সংস্কার ভুলেনি, একেবারে কোহিনূরের হিরে। নিজের প্রশংসা শুনে পিঙ্কি যেন আকাশে উঠতে লাগলো, তার পা যেন মাটিতে পড়ছিল না। বাইরে থেকে সে খুশি হলো, ভেতরে ভেতরে জ্বলে পড়ে যাচ্ছিল। এই বুড়ি আবার কাকে ডেকে এনেছে। এখন এই বুড়োর সঙ্গে সঙ্গে তার ছেলেরও আদর আপ্যায়ন করতে হবে। সাবিত্রী দেবী যখন রামবাবুকে চা খেতে বললেন, তিনি প্রথমে একটু না না করলেন, কিন্তু সাবিত্রী দেবী বারবার অনুরোধে রাজি হলেন। পিঙ্কি অনিচ্ছায় যেমন তেমন করে চা বানিয়ে দিল। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী তাদের খাওয়ার কথা বললেন। রামবাবু ভাবলেন প্রচন্ড গরম দুপুরবেলা, তাদের জন্য এরা অকারণে কষ্ট পাবে, তাই খাবারের প্রস্তাব ফিরিয়ে দিলেন। কিন্তু সাবিত্রী দেবী জানতেন রামবাবুর অ্যাসিডিটির সমস্যা আছে, বাইরের খাবার তিনি খেতে পারেন না। আর তার স্বভাবই এমন, দরজায় আসা অতিথিকে খাওয়ানো ছাড়া তিনি যেতে দেন না। তার উপর সাবিত্রী দেবী বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেছেন রামবাবু ও তার স্বামী মহেন্দ্রবাবু ছিলেন শৈশবের বন্ধু। কিন্তু মহেন্দ্রবাবুর মৃত্যুর পর এই প্রথম রামবাবু তার সঙ্গে দেখা করতে এসেছেন, তাই তার প্রতি সাবিত্রী দেবীর টান আরো বেশি। অবশেষে অনেক অনুরোধে তিনি তাদের খাওয়ার জন্য রাজি করালেন। এদিকে পিঙ্কি ভাবল, মা তো সামনে থেকে উঠবেন না, আর আমি তো তাকে রান্না করতে বলতেও পারি না, এখন আমাকেই রান্না করতে হবে। তখন সে কৌশল করে বলল, মা একটু শুনবেন। সাবিত্রী দেবী ভেতরে গেলে পিঙ্কি রাগে বলল, মা আপনি কাকে তাকে বাড়িতে ডেকে আনেন, চায়ের জন্য না করলেও জোর করলেন, ঠিক আছে, কিন্তু এখন দুপুরবেলা আমাকে রান্না করতে বলছেন। আমি পারবো না, বাচ্চাদের স্কুলেও যেতে হবে। ভালো ভালো করে তারা না করছিল, তবুও আপনি জোর করছেন। আর শুনুন, আপনার ছেলের মাসিক রেশনের বাজেট দেখে রান্না করবেন। রাজা হরিশ্চন্দ্র সাজার দরকার নেই। এই কথা বলে সে তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে চলে গেল। সাবিত্রী দেবী মুখে হাসি এনে রামবাবুকে বললেন, ভাই একটু বিশ্রাম করুন। বৌমাকে বাচ্চাদের স্কুলে যেতে হয়েছে, তাই সে চলে গেল, না হলে সব রান্না করে যেত। আমি তাড়াতাড়ি আপনাদের জন্য খাবার তৈরি করছি। কিন্তু তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট ছিল। রামবাবু সব বুঝে গিয়েছিলেন, তাই বারবার না করছিলেন। তখন সাবিত্রী দেবী তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যখন আমার স্বামী ছিলেন তখন তো আপনি কোনো কথা ফিরিয়ে দিতেন না, আজ কেন? তিনি অ্যাসিডিটির কথাও স্মরণ করিয়ে দিলেন। তাই শেষমেশ রামবাবু রাজি হলেন। আসলে তিনি এসেছিলেন ঘরের খাবার খাওয়ার আশায়, কিন্তু বৌমার আচরণ দেখে তার মনে হচ্ছিল তাদের আশা হয়তো পিঙ্কির ভালো লাগেনি। তাই তিনি কষ্ট সহ্য করেও সাবিত্রী দেবীকে অসুবিধায় ফেলতে চাইছিলেন না। সাবিত্রী দেবী ছিলেন দয়ালু, উদার, মিশুকে স্বভাবের মানুষ। কারো সামান্য কষ্টও তিনি সহ্য করতে পারতেন না। আর তার বৌমা এই সবকেই ভণ্ডামি মনে করত। সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলেন। রামবাবু সাহায্য করতে চাইলেও সাহস পেলেন না। তিনি দেখলেন তার ছেলে ভ্রমণের ক্লান্তিতে শুয়েই ঘুমিয়ে পড়েছে। রামবাবুর চোখে ঘুম নেই, তিনি নিজের অসহায়ত্ব অনুভব করছিলেন এবং 2 মাস আগে পরলোক গমন করা স্ত্রী সুনয়নাকে মনে করছিলেন। আহা, সুনয়না যদি আজ থাকতো, সাবিত্রী বৌদিকে সাহায্য করতে পারতে। বন্ধু মহেন্দ্রবাবুর কথাও তার মনে পড়ছিল। শৈশবের সেই দিনগুলো, একসঙ্গে খাওয়া, পড়াশোনা, হাসি ঠাট্টা, নিয়তির খেলা।
মহেন্দ্রবাবু সরকারি চাকরি পেলেন আর তিনি প্রাইভেট স্কুলে পড়াতে শুরু করলেন। পরে নিজেই স্কুল খুললেন। আজ তার 5টি স্কুল। তবু মানুষের লোভ কি কখনো শেষ হয়? চোখের কোণে জল এসে গেল। তখনই শব্দ শুনে তিনি দ্রুত চোখ মুছে নিলেন। পিঙ্কি বাচ্চাদের নিয়ে ফিরে এসেছে। তিনি আবার স্মৃতিতে হারিয়ে গেলেন। মহেন্দ্রবাবুর বিয়ের সময় তার নিজের বিয়ে হয়নি, কারণ চাকরি ছিল না। তখন তিনি মজা করে সাবিত্রী বৌদিকে বলতেন, বৌদি, মহেন্দ্র বলেছেন আজ তার পছন্দের রান্না বানাতে। সাবিত্রী দেবী বুঝতেন এটা মজা, তবু আনন্দের সঙ্গে রান্না করতেন। সবাই মিলে হাসতে, খেতে, গল্প করতেন। পরে সত্যিটা জানলেও তিনি হেসে বলতেন, আরে, কাউকে খাওয়াতে আমার বড় আনন্দ লাগে, এতে রাগ করার কিছু নেই। অন্যদিকে সাবিত্রী দেবীও রান্না করতে করতে অতীতে হারিয়ে গিয়েছিলেন। রাম ভাইয়ের ভালোবাসা কত নিষ্কলুষ ছিল। আমার স্বামীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল আপন ভাইয়ের থেকেও বেশি। কখনো অশোভন মজা করেননি, সব সময় সম্মান দিয়েছেন। বরং শুরু থেকেই তিনি আমাকে মায়ের আসন দিয়েছেন। আগে আমরা সবাই একে অপরের সঙ্গে নিঃসংকোচে নিজের দুঃখ কষ্টের কথা খুলে বলতাম, কিন্তু আজ পরিস্থিতি কত বদলে গেছে। আজ বৌমার সামনে আমি ভাইয়ের সঙ্গে মন খুলে দুটো কথাও বলতে পারি না। এতদিন পর যখন আমাদের দেখা হয়েছে, আমার যেমন অনেক কথা ছিল তাকে বলার, তেমনি তারও তো নিশ্চয়ই অনেক কথা ছিল আমাকে বলার। ঠিক তখনই বৌমা এসে বলল, মা, রান্না হয়েছে? সাবিত্রী দেবী অতীতের স্মৃতি থেকে হকচকিয়ে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ বৌমা, প্রায় হয়ে গেছে। বৌমা সব হাঁড়ির ঢাকনা খুলে দেখল। ডাল, ভাত, সবজি, লুচি আর ক্ষীর তৈরি হয়েছে। ক্ষীরের মধ্যে কাজু, কিশমিশ, বাদাম আর নানা রকম শুকনো ফল দেওয়া হয়েছে দেখে সে রাগে আগুন হয়ে উঠল। সে চিৎকার করে বলল, মা, টাকা কি গাছে ধরে যে এত শুকনো ফল ঢেলে দিয়েছেন ক্ষীরে? আর পুরি বানানোর কি দরকার ছিল? রুটি বানালেই তো হতো। এভাবে অতিথি ডেকে ডেকে একের পর এক পদ রান্না করলে আপনার ছেলে তো ভিখিরি হয়ে যাবে। কখনো ভেবেছেন আপনার ছেলে দিনরাত খেটে তবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে? সাবিত্রী দেবী তখন কোনো কথা বললেন না। তিনি বিষয়টাকে বড় করতে চাননি। চুপচাপ রামবাবু ও তার ছেলেকে খাবার পরিবেশন করলেন এবং পরে বাসন মাজতে লাগলেন। কিন্তু সব সময় হাসি খুশি সাবিত্রী দেবীর মুখের সেই মলিনতা দেখে রামবাবু বুঝে গিয়েছিলেন বৌমার সঙ্গে তার কিছু একটা হয়েছে। তাই খাওয়া শেষ হতেই তিনি নিজের ছেলেকে বাসন মাজার জন্য পাঠালেন। সাবিত্রী দেবী বারবার বারণ করলেও রামবাবুর ছেলে বলল, মা মারা যাওয়ার পর থেকে আমি প্রতিদিনই বাড়িতে বাসন মাজি। আজ আপনাকে সাহায্য করলে কি এমন হবে? এদিকে বৌমা মাথায় কাপড় বেঁধে কাতর স্বরে বলল, মা, আমার মাথা ফেটে যাচ্ছে, একটু জল এনে দেবেন? সে চেয়েছিল সবাই যেন ভাবে তার শরীর খারাপ, তাই সে শাশুড়িকে সাহায্য করতে পারছে না। রামবাবু আগেই জানিয়েছিলেন তারা 3 দিন এই শহরে থাকবেন, কিন্তু সেদিন খাওয়ার পর তারা আর এলেন না। সন্ধ্যায় সাবিত্রী দেবী ফোন করলে তিনি বললেন, বৌদি, হয়তো দেরি হয়ে যাবে, আপনারা ঘুমিয়ে পড়ুন, যদি কাল থাকা হয় তাহলে আসবো। দ্বিতীয় দিনও তারা এলেন না। সাবিত্রী দেবী আবার ফোন করলেন। এবার বৌমা শুনে ফেলল। ফোন তখনও চালু ছিল। পিঙ্কি রেগে আগুন হয়ে চিৎকার করে বলল, কি বুড়ি, কাল থেকে দেখছি তোমার পা অনেক বেড়েছে। আয় তো 1 আনাও না, আর খরচ 12 আনা। ওরা তোমার কে হয়? সকাল সন্ধ্যা ফোন করে ডেকে আনছো কেন? যখন ওদের আসার ইচ্ছে নেই তখন কেন বারবার ঝামেলা বাড়াচ্ছ? বৌমার মুখে এমন অপমানজনক কথা শুনে সাবিত্রী দেবী যেন পাথর হয়ে গেলেন। একটা কথাও বলতে পারলেন না। এবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, কি করলে তিনি আর ছেলে বউয়ের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। একদিন সাবিত্রী দেবী বাজারে গিয়েছিলেন। সেখানে তার বহুদিনের পুরনো বান্ধবী উর্মিলা দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। দুজন একে অপরকে চিনে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এ ছিল আনন্দের কান্না। কিছুক্ষণ পর উর্মিলা দেবী সাবিত্রী দেবীর মুখের মলিনতা দেখে বললেন, কি হয়েছে সাবিত্রী? আগে তো তুই কত হাসি খুশি ছিলি, এখন মুখ এত গম্ভীর কেন? এই স্নেহময় প্রশ্নে সাবিত্রী দেবীর চোখের বাঁধ ভেঙে গেল। তিনি হাউমাউ করে কেঁদে সব কথা খুলে বললেন। বৌমার ব্যবহার আর সেই ছেলে যে বিয়ের আগে শ্রবণ কুমারের মতো সেবা করত, এখন বউয়ের কথায় বদলে গেছে।
উর্মিলা দেবী বুঝতে পারছিলেন না কিভাবে সাহায্য করবে। হাঁটতে হাঁটতে তারা দেখলেন এক দোকানে লটারির টিকিট বিক্রি হচ্ছে আর ভিড় জমেছে। উর্মিলা দেবী বললেন, সাবিত্রী দেখছিস, তুইও একবার ভাগ্য পরীক্ষা করে দেখ। লটারির কথা শুনে সাবিত্রী দেবী 2 পা পিছিয়ে গেলেন। আরে উর্মিলা, আমি লটারির টিকিট কিনবো? উর্মিলা দেবী তার পিঠে হাত রেখে বললেন, ভেবে দেখ, তোর কাছে আত্মসম্মান বড় না দাসত্ব? রোজকার অপমান সহ্য করার চেয়ে একবার চেষ্টা কর। লাগতেই হবে এমন নয়, যদি ভাগ্যে থাকে পাবি, না হলে কয়েকশো টাকার ব্যাপার, স্বপ্ন ভেবে ভুলে যাবি। অনেক ভেবে সাবিত্রী দেবী একটি লটারির টিকিট কিনলেন এবং সেটি উর্মিলা দেবীর কাছেই রেখে দিলেন। বাড়ি ফিরতেই বৌমার রাগ সপ্তম আকাশে। কি বুড়ি, এত দেরি করলে কেন? আর সবজি এত কম, টাকা এত বেশি খরচ? সাবিত্রী দেবী সবজিওয়ালার কাছ থেকে দাম লিখিয়ে এনেছিলেন, কারণ বয়সের সঙ্গে সঙ্গে তার ভুলে যাওয়ার অভ্যেস হয়েছে। তিনি বিলটা এগিয়ে দিলেন। বৌমা দেখে বলল, এই টাকাটা কম কেন? কি করেছো? যে বৌমা আগে মা বলতে ক্লান্ত হতো না, সে এখন তুই, বুড়ি বলে অপমান করছিল, কারণ ছেলেটি বাবার পেনশনের অ্যাকাউন্ট নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নিয়েছে। তাই এখন দেবন্তীজির সুখ দুঃখে তাদের কিছু যায় আসে না। সাবিত্রী দেবী সব টাকার হিসেব দিলেন না, তাতেই বৌমা আগুন হয়ে উঠল। লোভী বুড়ি, অতিরিক্ত টাকা দিয়ে কি খেয়ে এলি? তোর পেট নাকি কুয়ো? বাড়িতে খেতে পাও না? অপমানের শেষ ছিল না। শেষমেশ বৌমা ধাক্কা মেরে সাবিত্রী দেবী বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বলছিলেন, বৌমা, এই বয়সে আমি কোথায় যাব? এবার থেকে তুমি যেমন বলবে তেমনই করব। চাইলে 2 দিন না খাইয়ে রেখো, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করো না। কিন্তু পিঙ্কির মন গলেনি। হতাশ ও ক্লান্ত সাবিত্রী দেবী নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে ক্ষুধা ও তৃষ্ণায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লেন। ঠিক তখনই রামবাবু তার ছেলেকে নিয়ে গাড়িতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাস্তার ধারে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ি থামালেন। কাছে গিয়ে দেখেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরে, এ তো সাবিত্রী দেবী! তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করালেন। জ্ঞান ফিরলে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাবা ছেলে মিলে তার সেবা করলেন। সব শুনে রামবাবু বললেন, আপনি সেলাই বুনাই খুব ভালো পারেন, কেন ছেলে বউকে ভুলে নতুন জীবন শুরু করেন না? তিনি সাবিত্রী দেবীকে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। গোবর্ধন নামের এক ব্যক্তি, যার বড় ফ্যাশন ডিজাইনিং শোরুম আছে এবং যিনি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স শেখান। সেখানে সাবিত্রী দেবীকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হলো। তিনি একের পর এক নতুন পোশাকের ডিজাইন ও আইডিয়া দিতে লাগলেন। অল্প দিনের মধ্যেই সেই শোরুমের উন্নতি দিন দুপুরে বেড়ে গেল। একদিন কাকতালীয়ভাবে উর্মিলা দেবীও সেই শোরুমে এলেন, যেখানে সাবিত্রী দেবী তখন ম্যানেজারের পদে কর্মরত। দুজনে একে অপরকে দেখে খুবই আনন্দিত হলেন। তখন উর্মিলা দেবী জানালেন, তার লটারিতে 25 লক্ষ টাকা লেগেছে, তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, তাই সেখানে যেতে হবে। সাবিত্রী দেবী তার সঙ্গে গেলেন এবং সত্যিই পুরো 25 লক্ষ টাকা পাওয়া গেল। এই খবর সাবিত্রী দেবীকে রামবাবু জানিয়ে বললেন, আমি নিজের একটা ছোট শোরুম খুলতে চাই, আপনি কি আমার পাশে থাকবেন? রামবাবু সানন্দে সম্মতি দিলেন। অল্প দিনের মধ্যে সাবিত্রী দেবী একটি জমি কিনে নিজের ছোট্ট শোরুম খুললেন। সেখানে নানা রকম ডিজাইনার পোশাক রাখা হলো, আর দামও রাখা হলো খুবই সাশ্রয়ী। ফলে ক্রেতাদের ভিড় লেগেই থাকতো। একদিন সস্তার লোভে পিঙ্কিও তার স্বামীকে নিয়ে সেই শোরুমে কাপড় কিনতে এলো। সে অনেক পোশাক কিনলো। কর্মচারীদের জিজ্ঞেস করলো, এত সুন্দর কাপড় কোথা থেকে আনেন? সবাই উত্তর দিল, আমরা বাইরে থেকে আনিই না, আমাদের শোরুমের মালিক নিজেই ডিজাইন করেন। তার অধীনে এত কর্মী কাজ করেন যে যত অর্ডারই আসুক সময় মতো প্রস্তুত হয়ে যায়। মালিকের এত প্রশংসা শুনে পিঙ্কির মনে হলো একবার দেখা করে নিজের জন্য কাজের কথা জিজ্ঞেস করা যায়, কারণ তার স্বামীর আয় এত বেশি ছিল না যে তার সব শখ পূরণ হবে। সাবিত্রী দেবীকে বাড়ি থেকে বের করার পর সে খুবই খরচে হয়ে উঠেছিল। ভাবতো এখন সেই বাড়ির মালকিন। ভবিষ্যতের কথা ভেবে কিছু সঞ্চয় করা উচিত, এটা সে বোঝেনি। এখন যখন সন্তানরা বড় হচ্ছে, খরচ বাড়ছে, তখন সে টের পাচ্ছে টাকার মূল্য।
সে যখন মালিকের কেবিনে ঢুকলো, তখন চেয়ারে বসে থাকা সাবিত্রী দেবীকে দেখে স্তম্ভিত হয়ে গেল। সাবিত্রী দেবী তখন এক ব্যক্তির সঙ্গে 1 কোটি টাকার একটি পার্টির আয়োজন নিয়ে আলোচনা করছেন। এটা শুনে পিঙ্কির মাথা ঘুরে গেল। 1 কোটি টাকার পার্টি! আর সেটা কার জন্য? অনাথ শিশুদের জন্য, যারা খেলাধুলা, পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছে। সব শুনে পিঙ্কির মনে লোভ জাগলো। যদি এত কিছু অনাথদের জন্য করেন, তাহলে আমরা তো তার আপন। একটু কাঁদলে হয়তো 1-2 কোটি টাকাও পাবো। লোকটি বেরিয়ে যেতেই পিঙ্কি সুযোগ বুঝে কাঁদতে কাঁদতে সাবিত্রী দেবীর পা জড়িয়ে ধরল। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। এখন বুঝতে পেরেছি মায়ের পায়ের তলাতেই স্বর্গ। আপনি আমাদের সঙ্গে বাড়ি চলুন। সাবিত্রী দেবী শান্তভাবে বললেন, ঠিক আছে বৌমা, তুমি বলছো যখন যাচ্ছি। পিঙ্কি খুব খুশি, ভাবলো এবার শোরুমটাও আমাদের হবে। কিন্তু সে বুঝতে পারল না সাবিত্রী দেবী এত সহজে রাজি হলেন কেন। বাড়ি পৌঁছতেই ছেলে বউ পা ধুয়ে আরতি করে চন্দন চাল দিয়ে তিলক করে তাকে ঘরে প্রবেশ করালো। দেবন্তীজি সব বুঝছিলেন। পিঙ্কি দৌড়ে চা জল খাবারের আয়োজন করতে লাগলো। এখন সাবিত্রী দেবী প্রতিদিন গাড়িতে করে শোরুমে যেতেন, সন্ধ্যায় ফিরতেন। পিঙ্কির আশা ছিল রোজের আয় তার হাতে তুলে দেবেন, কিন্তু সাবিত্রী দেবী বলতেন, রোজ বিক্রি হলে রোজই তো নতুন মাল আনতে হয়, আর আমার পরে তো সব তোমাদেরই হবে। কিছুদিন পর একদিন সাবিত্রী দেবী ছেলেকে বললেন, বাবা, তোমার বাবার পেনশনের টাকা এসেছে, এই মাসের টাকা তুলে দাও, শোরুমে কিছু মাল কিনতে হবে। এই কথা শুনেই ছেলে বৌমা রেগে গিয়ে বলল, বুড়ি, শোরুমের 1 টাকাও আমাদের দাও না, উল্টে পেনশনের টাকাও চাইছো। তখন সাবিত্রী দেবী মৃদু হেসে বললেন, আজ তো সত্যিটা বেরিয়ে এলো। আমি জানতাম তোমরা আমাকে নয়, আমার সম্পত্তিকে ভালোবাসো, তাই সময়ের অপেক্ষা করছিলাম। তিনি আরো বললেন, এই বাড়ি তোমাদের নয়, জমির কাগজ দেখো, বাড়ি আমার নামে। তোমাদের বাবা দূরদর্শী ছিলেন, তিনি জানতেন তিনি না থাকলে কি হতে পারে। তারপর বৌমার দিকে তাকিয়ে বললেন, রামবাবু আমার স্বামীর শৈশবের বন্ধু, তিনি আমাকে মায়ের সম্মান দেন। তোমার নোংরা মনে যা আসে তাই ভাবো। এই কথা বলে তিনি পুলিশে ফোন করলেন। ছেলে বউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু এবার সাবিত্রী দেবী কঠোর হলেন, তাদের জেলে পাঠালেন। নাতি নাতনিকে নিজের কাছে রেখে তিনি মানুষ করলেন। বড় হয়ে নাতি নাতনিরাও দয়ালু মানুষ হলো, নিজেদের বাবা মাকেও মানবতার পাঠ শেখালো। সাবিত্রী দেবী নিজের সম্পত্তির অর্ধেক নাতি নাতনির নামে লিখে দিলেন, আর বাকি অর্ধেক অনাথ আশ্রমে দান করলেন। তার অনুপ্রেরণায় রামবাবু অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা করলেন। বন্ধুরা, এই গল্পে সাবিত্রী দেবীর কোন সাহসিকতা আপনার হৃদয় ছুঁয়েছে, আর রামবাবুর কোন কাজ আপনাকে অনুপ্রাণিত করেছে? এমন মানুষ কি আজও আমাদের আশেপাশে আছে? কমেন্ট করে জানাবেন। সম্পত্তির জন্য আপন সহোদর বোনেরা ভাইকে টেনে নিয়ে গেল কোর্টে। তারপর বিচারক এমন এক নজিরবিহীন রায় দিলেন যে কোর্ট রুমে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। গোপাল ডেইরি ফার্ম ছিল রাঘবের বাবার শেষ স্মৃতি এবং তার রক্ত ঘামের উপার্জন। সূর্য ওঠার আগেই রাঘবের দিন শুরু হয়ে যেত। সে বালতিতে দুধ ভরছিল, এমন সময় তার স্ত্রী সুধা হাতে চায়ের গ্লাস নিয়ে এসে বলল, শুনছেন, আজ একটু তাড়াতাড়ি কাজ সেরে নিন, আজ বাবার মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো বাড়িতে ছোট করে পুজো রেখেছি, নীলিমা আর সীমা দিদিও আসছে। দিদি আর বোনের নাম শুনতেই রাঘবের ক্লান্ত মুখে ঝলমলে হাসি ফুটে উঠল। আরে, নীলিমা দিদি আর সীমাও আসছে? কিন্তু কাল ফোনে তো বলল আসবে না। হ্যাঁ, কিন্তু একটু আগেই ফোন করে বলেছে অল্পক্ষণেই পৌঁছে যাবে। তাহলে পুজোর পর ওদের জন্য জলখাবারে লুচি তরকারি বানিয়ে দিও, আমি ওদের প্রিয় বিরিয়ানি নিয়ে আসব। রাঘব তার বোনদের জন্য পাগল ছিল। 35 বছরের রাঘব নিজে অল্পে চলত, কিন্তু বোনেরা আসবে শুনলেই বাজারের দিকে ছুটে যেত। তবে আজ তাদের আসার আসল উদ্দেশ্য কি সে কিছুই জানত না। মা সাবিত্রী দেবী হুইলচেয়ারে বসেছিলেন। অসুস্থতার কারণে তিনি হাঁটাচলা করতে পারতেন না। বহুদিন পর দুই মেয়েকে দেখে তার মুখে হাসি ফুটল। নীলিমা দেবী ও সীমা দামি শাড়ি পরে হাতে সোনার চুড়ির ঝনঝনানি নিয়ে বসেছিল।
পুজো শেষ হতেই বড় বোন নীলিমা উঠে দাঁড়ালো। তার মুখে এক অদ্ভুত কঠোরতা। রাঘব, তোমার আর মায়ের সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ দিদি, বলো। নীলিমা ছোট বোন সীমার দিকে তাকালো, তারপর রাঘবের চোখে চোখ রেখে বলল, বাবা চলে গেছেন বহু বছর। তুমি এই পৈতৃক জমিতে একা দখল করে আছো। আমরা চাই এখন এর হিসেব হোক, আমাদের অংশ চাই। ঘরে নীরবতা নেমে এলো। রাঘব যেন বিশ্বাসই করতে পারছিল না। অংশ? দিদি কি বলছো? এই ডেইরি, এই বাড়ি সবই তো তোমাদের। যখন খুশি আসো, থাকো। সীমা মাঝখানে বলল, ভাই, এখানে থাকার শখ নেই। এই জমি আর ডেইরির বর্তমান বাজার দরের সমান টাকা চাই। আমার স্বামীর বড় টেন্ডারের জন্য নগদের দরকার। নীলিমা যোগ করলো, আর আমার ছেলের জন্য একটা ফ্ল্যাট বুক করতে হবে। ও বড় হচ্ছে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই বাবার সম্পত্তিতে আমাদের অংশ চাই। রাঘব স্তব্ধ। কিন্তু দিদি, এই বাড়ি তো আমাদের সবার থাকার জন্য, আর ডেইরি, এটাই তো আমাদের রুজি রুটি। নীলিমা স্পষ্ট গলায় বলল, ইমোশনাল ব্ল্যাকমেল টেক। ইমোশনাল ব্ল্যাকমেল কোলোরা টেক। ইমোশনাল ব্ল্যাকমেল করো না। 2005 সালের আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার আছে। জমি বাবার নামে ছিল, তাই আমাদেরও 1/3 করে অংশ হয়। পেছন থেকে সাবিত্রী দেবীর কঠিন কণ্ঠ শোনা গেল, কোন মুখে অধিকার চাইছ? লজ্জা করে না? তিনি কাপা গলায় বললেন, আজ অধিকার মনে পড়ছে। যখন তোমাদের বাবা অসুস্থ ছিলেন, 24 ঘন্টা সেবা দরকার ছিল, তখন কে করেছে? তখন রাঘব ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পাঠরত। নিজের ভবিষ্যৎ ছেড়ে এই ডেইরিতে গোবর তুলেছে, শুধু বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে। নীলিমা নিচে তাকালো। মা, ও তো ওর দায়িত্ব। চুপ! মা চিৎকার করলেন। দায়িত্ব কি শুধু ছেলের? আজও নিজের পেট কেটে ঋণের কিস্তি দেয়। আমার চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ করেছে। একবারও জিজ্ঞেস করেছো হাসপাতালের বিল কিভাবে মিটছে? তিনি সীমার দিকে তাকালেন। তোমাদের বিয়েতে সাধ্যের বেশি খরচ করেছে তোমাদের ভাই। ধার নিয়েছে যাতে শ্বশুরবাড়িতে কেউ অপমান না করে। সেই ধার শোধে কখনো অংশ চেয়েছো? আজ জমিতে অংশ চাইছো কি করে? মায়ের কথায় দুই বোনের কোনো প্রভাব পড়ল না। মা, ভাই যা করেছে ভাই হিসেবে করেছে, কোনো উপকার করেনি। ভালো হবে সম্পত্তি বিক্রি করে আমাদের সমান অংশ দিয়ে দাও। রাঘব উঠে দাঁড়ালো। বিক্রি করে দেব? বাবার স্মৃতি বিক্রি করব? মা, বউ, বাচ্চা নিয়ে রাস্তায় নামবো? সরিতা ঠান্ডা গলায় বলল, টেক। সীমা ঠান্ডা গলায় বলল, বিক্রি না করলে আমাদের অংশের সমান টাকা দাও। 1 সপ্তাহ সময়, না হলে কোর্টে যাব। কোর্ট শব্দ শুনে রাঘব যেন অবশ হয়ে গেল। কথা বলে দুই বোন গাড়িতে চেপে চলে গেল। 1 সপ্তাহ কেটে গেল। সবাই ভেবেছিল হয়তো ব্যাপারটা মিটে যাবে, কিন্তু এক দুপুরে ডাকপিয়ন এলো। রাঘববাবু, চিঠি এসেছে। খামে অ্যাডভোকেটের সিল। কাপা হাতে খুলে পড়ল। নীলিমা ও সীমা পৈতৃক সম্পত্তি, গোকুল ডেইরি ও বাড়িতে নিজেদের 2/3 অংশ দাবি করেছে। 15 দিনের মধ্যে বন্টন না করলে সিভিল কোর্টে মামলা হবে। রাঘব ভেঙে পড়ল। টেক। রাঘব ভেঙে পড়ল। সুধার মুখ সাদা হয়ে গেল। এরা সত্যি মামলা করেছে? এখন কি হবে? আমাদের তো উকিলের ফি দেওয়ার টাকাও নেই। রাঘব বড় বোনের বাড়ি গেল। সেখানে কিটি পার্টি চলছিল। সাধারণ পোশাকে সে যেন আলাদা হয়ে দাঁড়িয়েছিল। কেন এসেছ? নীলিমার রুক্ষ প্রশ্ন। রাঘব হাত জোর করল। দিদি, এটা কি করলে? নিজের ভাইয়ের বিরুদ্ধে কোর্ট কেস? নীলিমা বলল, 1 কোটি টাকার ফ্ল্যাট দেখেছি, ডাউন পেমেন্ট দরকার, এখনই টাকা চাই। মেসোমশাই বিক্রম ঘরে ঢুকে বলল, 2 বছরে কি শোধ করবে? আমাদের আজকের বাজার দরের ক্যাশ চাই। নীলিমা হুঁশিয়ারি দিল, সহজে না বিক্রি করলে কোর্ট থেকে স্টে অর্ডার আনবো। তোমার ডেইরিতে তালা পড়বে। অপমানিত হয়ে রাঘব ফিরল। রাতে মায়ের পাশে বসে কাঁদছিল।
সাবিত্রী দেবী সুধাকে এক কোণে রাখা পুরনো সিন্দুক খুলতে বললেন। ভেতরে কাপড়ে বাঁধা পুরনো পুটলি খুলে দেখা গেল 10, 20, 50 টাকার কুচকানো নোট আর একজোড়া পুরনো সোনার দুল। মুশকিলে লাগবে ভেবে জমিয়ে রেখেছিলাম। মা বললেন, ওরা যখন আইন ধরেছে আমরাও আইনের পথেই লড়ব। ঈশ্বরের চেয়ে বড় বিচারক নেই। রাঘব মায়ের কোলে মাথা রেখে কাঁদল। মা, আমি শপথ করছি এই ডেইরি বিক্রি হতে দেব না। সেই রাতে ভেঙে পড়া ছেলে এক যোদ্ধায় পরিণত হলো। এখন লড়াই সম্পত্তির নয়, আত্মসম্মানের। সকাল 11টা জেলা আদালতের কাঠগড়ায় রাঘব দাঁড়িয়ে। তার অপরাধ শুধু এতটুকুই যে সে বোনদের অগাধ ভালোবাসত। সামনে নীলিমা ও সীমা দামি শাড়ি আর গয়না পরে। বিচারক ফাইল খুলে বললেন, মিস্টার রাঘব, আইনের দৃষ্টিতে আপনার বোনদের পিতার সম্পত্তিতে সমান অধিকার আছে। আপনি কেন দিচ্ছেন না? রাঘব মাথা তুলে বলল, জজ সাহেব, আমি আইন মানতে অস্বীকার করছি না, কিন্তু যে জমিতে দাঁড়িয়ে আমি পরিবারকে দুবেলা খাবার জোগাই সেই জমিই ওরা চাইছে। অধিকার আছে মানছি, কিন্তু অধিকার সঙ্গে কি দায়িত্বও থাকে না? নাকি সেটা শুধু ছেলের জন্য? তার গলা কেঁপে উঠল। বাবার লিভার সিরোসিস ধরা পড়েছিল। তখন আমার বয়স মাত্র 18। বন্ধুরা কলেজে পড়ছিল আর আমি ডেইরির গোবর আর বাবার ওষুধ সামলাতাম। নিজের স্বপ্ন সেদিনই পুড়িয়ে দিয়েছিলাম, যেদিন বাবাকে রক্ত কাশতে দেখেছিলাম। সে বোনদের দিকে তাকালো, যারা চোখ ফিরিয়ে নিল। আমি ভাই নয়, বাবার মতো হয়ে ওদের বিয়ে দিয়েছি। লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, ধার নিয়েছি যাতে শ্বশুরবাড়িতে কেউ অপমান না করে। আজও সেই ঋণের কিস্তি দিচ্ছি। পুরো কোর্টরুম নিস্তব্ধ। আজ যে বাড়ি আর ডেইরি বিক্রি করতে চাইছে, ওটা শুধু ইট পাথর নয়, ওটাই আমার অসুস্থ মায়ের আশ্রয়, আমার সন্তানের মাথার ছাদ। এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? রাঘবের চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা জল গাল বেয়ে দাগ কেটে নামল। তার কথাগুলো বিচারককে ভেতর থেকে নাড়া দিয়েছিল। ঠিক তখনই নিস্তব্ধতা চিরে এক তীক্ষ্ণ আওয়াজ উঠল, অবজেকশন মাই লর্ড। বোনদের আইনজীবী মিস্টার রায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে কাঠগড়ার সামনে এসে দাঁড়ালেন। মাই লর্ড, মিস্টার রাঘব খুবই দক্ষ অভিনেতা। আপনি যা শুনলেন সেটা এক আবেগঘন নাটক ছাড়া আর কিছুই নয়। তিনি এখানে শ্রবণ কুমার সেজে সহানুভূতি কুড়োতে চাইছেন, কিন্তু বাস্তবতা হলো এই ব্যক্তি অত্যন্ত লোভী ও সুযোগ সন্ধানী। বিচারক প্রশ্ন করলেন, কিভাবে? রায়বাবু বললেন, মাই লর্ড, রাঘব দাবি করছে যে সে বাবার চিকিৎসার জন্য ঋণ নিয়েছিল, কিন্তু সত্য হলো সে সেই টাকা নিজের বিলাসিতায় উড়িয়েছে। বাবা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সে ডেইরির ওপর একচেটিয়া দখল করে নেয়। রাঘব বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল। রায়বাবু আরও বললেন, সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো বোনদের বিয়ের পর সে তার অসুস্থ বাবার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। তাদের বাবা উইলে মেয়েদের সমান অংশ দিতে চেয়েছিলেন, কিন্তু রাঘব তা হতে দেয়নি। সে বাবাকে ওষুধ পর্যন্ত এনে দিত না, দিনরাত চিৎকার করত। রাঘব স্তব্ধ। মিথ্যে, পুরোপুরি মিথ্যে। কিন্তু মিস্টার রায় উচ্চস্বরে বললেন, আর বিয়ের খরচ? সেই টাকা বাবার সঞ্চিত মূলধন থেকেই নেওয়া হয়েছিল। রাঘব নিজের পকেট থেকে 1 পয়সাও দেয়নি। সে শুধু বোনদের অংশ আত্মসাৎ করে একমাত্র মালিক হয়ে বসতে চায়। রাঘবের আইনজীবী প্রতিবাদ করলেন, মাই লর্ড, এটি চরিত্র হনন। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমার মক্কেলের জীবনযাপন অত্যন্ত সাধারণ। তার সন্তানরা সরকারি স্কুলে পড়ে আর তার বোনেরাও অভিজাত এলাকায় থাকে, দামি গাড়িতে ঘোরে। বিচারক দোটানায় পড়ে গেলেন। মিস্টার রায় শেষ আঘাত করলেন, মাই লর্ড, আমাদের কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, যিনি প্রমাণ করবেন যে রাঘব একজন ছদ্মবেশী শিকারী, যে নিজের বাবাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শুধু সম্পত্তির একক মালিক হওয়ার জন্য। রাঘবের মাথা ঘুরে উঠল, যেন প্রকাশ্যে তাকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে।
যে বাবার মলমূত্র সে নিজের হাতে পরিষ্কার করেছে, আজ তার হত্যার অভিযোগ তার ওপর। বিচারক ফাইল বন্ধ করলেন। তার চোখে এখন সহানুভূতির বদলে সন্দেহ। অভিযোগ অত্যন্ত গুরুতর। সাক্ষ্য প্রমাণ ছাড়া আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। পরবর্তী শুনানির তারিখ 15 দিন পর নির্ধারিত হলো। রাঘবের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে বুঝতে পারছিল না সত্য এত দুর্বল আর মিথ্যে এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল। আদালত মুলতবি হওয়ার পর নীলিমা ও সীমা করিডোরে মিস্টার রায়ের পিছু নিল। নীলিমা ধীরে জিজ্ঞেস করলো, উকিল সাহেব এত বড় মিথ্যে বললেন কেন? রাঘব তো এমন কিছু করেনি। মিস্টার রায় কুটিল হাসি দিয়ে বললেন, ম্যাডাম, মামলা জিততে হলে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বানাতে হয়। আদালতে আবেগ নয়, যুক্তি জেতে। ভাবছেন কি শুধু সত্যবাদী হয়ে মামলা জিতবেন? নীলিমা শঙ্কিত কণ্ঠে বলল, কিন্তু সত্য প্রকাশ পেলে? মিস্টার রায় আত্মবিশ্বাসে বললেন, কে প্রকাশ করবে? আপনারা তো জানেন আপনারা মা আদালতে আসতে পারবেন না। নিশ্চিন্ত থাকুন, আমি কাঁচা খেলোয়াড় নই। 1 সপ্তাহ পর এলো রাখি বন্ধনের উৎসব, কিন্তু রাঘবের বাড়িতে সেই আগের উচ্ছ্বাস নেই। তবুও সে সকালেই স্নান করে তৈরি হলো। হয়তো এই পবিত্র দিন বোনদের মন গলাবে, এই আশায় বাজার থেকে মিষ্টিও কিনে আনলো। ঘন্টা কেটে গেল, কেউ এলো না। 8 বছরের মেয়ে প্রিয়া আর 6 বছরের ছেলে সোনু সেজেগুজে এলো। প্রিয়া সোনুর হাতে রঙিন রাখি বেঁধে দিল। সোনু হেসে বলল, বাবা দেখো দিদি কি সুন্দর রাখি বেঁধেছে, কিন্তু তোমার হাত খালি কেন? পিসিরা আসেনি কেন? রাঘব গলা ধরে বলল, বাবা তোমার পিসিদের এখন ভাই দরকার নেই, তাদের শুধু টাকা দরকার, তারা আর আসবে না। কথা শেষ হতেই তার চোখের জল বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সুধা ছুটে এসে বলল, এ কি করছেন? বাচ্চাদের সামনে এসব বলা উচিত নয়। রাঘব লাল চোখে বলল, আমি কি মিথ্যে বলবো? যে বোনেরা টাকার জন্য আমাকে নিজের বাবার খুনি বলতে পারে, তারা কি আজ রাখিয়ে বাঁধতে আসবে? প্রিয়া আর সোনু ভয় পেয়ে গেল। তাদের কাছে বাবা ছিল সুপার হিরো। আজ সেই নায়ককে ভেঙে পড়তে দেখে তাদের ছোট্ট পৃথিবী কেঁপে উঠল। দুজন চুপচাপ ঘরে গিয়ে 5 মিনিট পর ফিরল, হাতে দুটো ছোট লাল মাটির গোল্লক। সোনু বাবার চোখ মুছে বলল, বাবা কেঁদো না। প্রিয়া বলল, এই নাও আমাদের গোল্লক, এতে অনেক টাকা আছে। আমরা সাইকেলের জন্য জমিয়েছিলাম, কিন্তু আমাদের সাইকেল লাগবে না। তুমি এগুলো পিসিদের দিয়ে দাও, যেন তারা আর তোমাকে কষ্ট না দেয়। আর এসে রাখি বাঁধে। শিশুদের কথা শুনে রাঘবের বুক ফেটে উঠল। এদিকে টেক একদিকে রক্তের সম্পর্ক যারা টাকার জন্য ভাইয়ের ঘর ভাঙতে উদ্যত, আর অন্যদিকে এই নিষ্পাপ সন্তানরা বাবার একটুখানি হাসির জন্য নিজেদের সবচেয়ে বড় স্বপ্ন ত্যাগ করতে প্রস্তুত। সে 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরল। সে কাঁদছিল নিজের ভাগ্যের জন্য, আর তার সন্তানরা কাঁদছিল তার টেক, কারণ তাদের সুপার হিরো বাবা কাঁদছিল। 15 দিন পর আবার আদালত বসলো। আজ নীলিমা ও সীমার মুখে আত্মবিশ্বাসের ঝলক। মিস্টার রায় বললেন, মাই লর্ড, গতবার রাঘব নিজেকে সেবক হিসেবে তুলে ধরেছিল, কিন্তু আজ আমি এমন এক প্রত্যক্ষদর্শী আনব যিনি তার মুখোশ খুলে দেবেন। মিস্টার মিশ্র কাঠগড়ায় আসুন। মিশ্রবাবু ধীরে ধীরে এগিয়ে এলেন। তার বাড়ির দেওয়াল রাঘবের বাড়ির সঙ্গে লাগোয়া। রাঘব হাত জোড় করল, কিন্তু মিশ্রবাবু বিষাক্ত দৃষ্টিতে তাকালেন। তিনি চাইতেন ডেইরি বন্ধ হোক, গোবরের গন্ধ সহ্য করতে পারতেন না। মিস্টার রায় জিজ্ঞেস করলেন, মিশ্রবাবু, অসুস্থতার সময় আপনি কি দেখেছেন? রাঘব কি সত্যিই বাবার সেবা করত? মিশ্রবাবু গীতার ওপর হাত রেখে বললেন, আমি যা বলবো সত্য বলবো। রাঘব বাইরে থেকে যেমন দেখায় ভেতরে তেমন নয়। আমি নিজের চোখে দেখেছি সে তার অসুস্থ বাবাকে বাড়ির পেছনের অন্ধকার ঘরে রাখত, ওষুধ পর্যন্ত এনে দিত না। অসহায় মাই সব দেখভাল করতেন। আর রাঘব সে ডেইরির হিসেবেই মত্ত থাকত। সে ডেইরির হিসেবেই মত্ত থাকত। রাঘবের মুখ হা হয়ে রইল। কাকা, আপনি এসব কি বলছেন?
কিন্তু মিশ্রবাবু থামলেন না। সাহেব এক রাতে তো সে সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। দীননাথ বাবু কাশছিলেন আর তার ঘুমের ব্যাঘাত হচ্ছিল। আমি নিজে শুনেছি সে নিজের বাবার উপর চিৎকার করছে, বুড়ো তুই মরিস না কেন? কতদিন আমার খরচ বাড়াবি? তুই মরলেই আমার মুক্তি। আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। নীলিমা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছার ভান করল। মিস্টার রায় সঙ্গে সঙ্গে বিচারকের দিকে ঘুরে বললেন, মাই লর্ড, একজন প্রতিবেশীর চেয়ে ভালো আর কে জানবে? মিশ্রবাবুর তো রাঘবের সঙ্গে কোনো শত্রুতা নেই, তাহলে তিনি মিথ্যে বলবেন কেন? স্পষ্ট রাঘব তার বাবাকে নির্যাতন করেছে এবং বোনদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করেছে। রাঘব কাঠগড়া আঁকড়ে চিৎকার করে উঠল, মিথ্যে, সব মিথ্যে। জজ সাহেব, মিশ্র কাকা মিথ্যে বলছেন। আমি বাবুকে নিজের কোলে নিয়ে স্নান করিয়েছি, সময় মতো সব ওষুধ দিয়েছি, সুস্থ করার জন্য যা সম্ভব সব করেছি। কিন্তু তার কণ্ঠ মিশ্রবাবুর সাক্ষ্যের সামনে দুর্বল হয়ে পড়েছিল। মিশ্রবাবু বললেন, দীননাথ বাবু উইল লিখতে চেয়েছিলেন 3 সন্তানকে সমান ভাগ দিতে, কিন্তু রাঘব তাকে তা করতে দেয়নি। গভীর ষড়যন্ত্র করেছে সে। বিচারক এখন সাহেবকে টেক বিচারক এখন রাঘবকে সন্দেহের চোখে দেখছিলেন। একজন স্বাধীন সাক্ষী এমন কথা বললে তা উপেক্ষা করা যায় না। কঠোর স্বরে বিচারক বললেন, যদি সত্যিই আপনি স্বর্গীয় দীননাথ বাবুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করে থাকেন, তবে সম্পত্তির অধিকার তো দূরের কথা, আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা টেক আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। আদালত পরবর্তী শুনানির জন্য আরও 15 দিন সময় দিচ্ছে। হাতুড়ির শব্দে আদালত মুলতবি হলো। রাঘব নিথর দাঁড়িয়ে রইল। বেরোনোর সময় মিস্টার রায় তার কানে ফিসফিস করে বলল, হার মেনে নেই রাঘব, এখন তো ভগবানও তোকে বাঁচাতে পারবে না। একদিকে নীলিমা ও সীমার মুখে জয়ের হাসি, অন্যদিকে রাঘব সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু সবার অজান্তে বিচারক রঘুনন্দের টেক কিন্তু সবার অজান্তে বিচারক রঘুনন্দনের মনে অন্য এক পরিকল্পনা চলছিল। সন্ধ্যায় রাঘব প্রতিদিনের মতো মোটর সাইকেলে করে দুধ বিলি করতে বেরোলো। বাড়ির আঙিনায় নীরবতা। মাটিতে বসে সুধা তার শাশুড়ি সাবিত্রী দেবীর ফুলে যাওয়া পায়ে তেল মালিশ করছিল। ঠিক তখন গেটের বাইরে কড়া নাড়ার শব্দ। 40 থেকে 42 বছরের এক ব্যক্তি দাঁড়িয়ে, সাধারণ প্যান্ট শার্ট, হাতে কালো ডায়েরি। তিনি তদন্ত কর্মকর্তা অরবিন্দ দাস। বিচারক রঘুনন্দন গোপনে তাকে সত্য অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলেন, তবে নিজের পরিচয় গোপন রেখে। কাকে চাই? সুধা ইতস্তত করে জিজ্ঞেস করল। অরবিন্দবাবু শান্ত কণ্ঠে বললেন, আমি একজন আইনজীবী। রাঘব আমার কাছে কেস নিয়ে সাহায্য চেয়েছিল, তাই বিষয়টা বুঝতে এসেছি। সুধা তাড়াতাড়ি একটি চেয়ার এনে বলল, বসুন, উনি এখনো আসেননি। অরবিন্দবাবু সাবিত্রী দেবীর দিকে তাকিয়ে বললেন, মা, শরীর কেমন? সাবিত্রী মৃদু হাসলেন। কষ্ট তো আছেই, শরীর সঙ্গ দেয় না, কিন্তু ভগবানের কৃপায় সন্তান সঙ্গ ছাড়েনি। আজকাল যেখানে অসুস্থ বৃদ্ধদের ঘরের কোণে ফেলে রাখা হয়, সেখানে আমার ছেলে রাঘব আর বৌমা সুধা আমাকে চোখের মণির মতো রাখে। তিনি স্নেহভরে সুধার দিকে তাকালেন। দিনভর আমার খাওয়া, ওষুধ, পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকে। এমন সন্তান ভাগ্যবানদেরই মেলে। অরবিন্দবাবু অবাক হয়ে সব লিখে নিলেন। তার চোখ গিয়ে পড়ল দেওয়ালে টাঙানো দীননাথ বাবুর ছবিতে। উনি রাঘবের বাবা? সাবিত্রী দেবীর চোখ ভিজে উঠল। হ্যাঁ, বহু বছর হলো চলে গেছেন। লিভারের অসুখে 5 বছর শয্যাশায়ী ছিলেন। রাঘব রাত জেগে সেবা করেছে। হাসপাতালে মাসের পর মাস ছিল। আগে বাবার সেবা, এখন এই পঙ্গু মায়ের সেবা।
মনে হয় ওর ভাগ্যে শুধু সেবাই লেখা। অরবিন্দুবাবু ডায়েরিতে সব লিখলেন। এরপর মূল প্রশ্ন করলেন, তাহলে বোনেরা মামলা করলো কেন? সাবিত্রী দেবীর মুখ রাগ ও দুঃখে লাল হয়ে উঠল। আজকাল টাকা সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে। বাবা অসুস্থ হলে টেক বাবা অসুস্থ হলে রাঘব মাত্র 18 বছরের। পড়াশোনার স্বপ্ন সব ছেড়ে দিয়েছে যাতে 2 বোন পড়তে পারে। গরু ভেড়ার খামারে যৌবন কাটিয়েছে যেন তাদের বিয়েতে কোনো কমতি না থাকে। কণ্ঠ কেঁপে উঠল। নীলিমার বিয়েতে 12 লাখ, সরিতার বিয়েতে 14 লাখ খরচ করেছে। ঋণ নিয়েছে মাথায় চাপিয়ে, তবু কি করেনি তাদের জন্য। তিনি সুধার হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন। দেখুন, শুধু কাচের চুড়ি। সীমার সন্তান অসুস্থ হলে সুধা নিজের গয়না খুলে দিয়েছিল, আজও বন্ধক পড়ে আছে। আর আমার মেয়েদের হাতে মোটা সোনার বালা। নীলিমার স্বামীর ব্যবসায় ক্ষতি হলে রাঘব ঋণ তুলে সাহায্য করেছে। সেই ঋণের কিস্তি এখনো বাকি। আমার চিকিৎসায় লাখ লাখ খরচ, তবু মেয়েরা একবারও জিজ্ঞেস করেনি মা বেঁচে আছে না মরেছে। আর আজ তারা অংশ চায়। সাবিত্রী দেবীর চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। কাপা হাতে জোর করে বললেন, উকিল সাহেব, আমি ভিক্ষা চাইছি, আমার রাঘবকে বাঁচান। সে খুব সরল, চালাক উকিলদের সঙ্গে পারবে না। এই ছাদ যদি কেড়ে নেওয়া হয় আমরা কোথায় যাব? আমার বেঁচে থাকতে ছেলেকে গৃহহীন হতে দেবেন না। অরবিন্দবাবুর বুক কেঁপে উঠল। এমন অসহায় মায়ের আরতি তিনি প্রথম শুনলেন। তিনি হাত জোর করে বললেন, মা, হাত জোর করবেন না, বিশ্বাস রাখুন, সত্য কখনো হারে না। তিনি দ্রুত বেরিয়ে গেলেন। আর এক মুহূর্ত থাকলে হয়তো তার চোখেও জল এসে যেত। অরবিন্দুবাবুর জমা দেওয়া রিপোর্টের প্রতিটি পৃষ্ঠা পড়ে বিচারক রঘুনন্দনের মন ভারী হয়ে উঠল। আইন চেয়ারে বসা মানুষটিও তো শেষ পর্যন্ত মানুষ। আবার আদালত বসল। রাঘব কাঠগড়ায় দাঁড়িয়ে, তার মুখ শুকনো, চোখ বসে গেছে। প্রতিদিনের কোর্ট কাচারি ও উকিলের ফি তাকে মানসিক ও আর্থিকভাবে চূর্ণ করেছে। বিচারক বসতেই রাঘব হাত জোর করল। মাই লর্ড, আমি হার মেনে নিয়েছি। আর উকিল লাগবে না, কোনো যুক্তিও নয়। আমার বোনেরা যা চায় আমি দিতে প্রস্তুত। বাড়ি আর ডেইরি সব তাদের নামে লিখে দেব। শুধু আমাকে এই প্রতিদিনের অপমান থেকে মুক্তি দিন। এই কথা শুনে নীলিমা ও সীমার মুখে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। মিস্টার রায় উঠে বললেন, মাই লর্ড, যখন প্রতিপক্ষ নিজেই প্রস্তুত তাহলে আর দেরি কেন? অবিলম্বে বন্টনের আদেশ দিন। বিচারক রঘুনন্দন চশমা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে নীলিমা ও সীমার দিকে তাকালেন। মিস্টার রায়, আদালত শুধু যুক্তিতর্কে চলে না। গত সপ্তাহে এই মামলার একটি গোপন তদন্ত হয়েছে, যাতে সম্পূর্ণ সত্য আদালতের সামনে আসে। আদালত কক্ষে আবার নিস্তব্ধতা নেমে এলো। নীলিমা ও সীমার মুখের রং উড়ে গেল। ফাঁকা চোখে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। বিচারক আবার বললেন, গোপন তদন্তে প্রমাণ হয়েছে যে নীলিমা দেবী, সীমা দেবী এবং তাদের আইনজীবী এই আদালতে মিথ্যা যুক্তি ও ভুয়ো সাক্ষী পেশ করেছেন। আর যার বিরুদ্ধে সব সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে তিনি তো প্রায় দেবতুল্য মানুষ। এই কথা শুনে রাঘব স্তব্ধ হয়ে গেল। তদন্ত কবে হয়েছে সে নিজেও জানত না। বিচারক আরও বললেন, যেখানে আজকাল অনেকে অসুস্থ বাবা মাকে বোঝা ভেবে ফেলে রেখে যায়, সেখানে রাঘব ও তার স্ত্রী নিজের অসহায় মায়ের সেবা ভগবানের মতো করেছেন। তার বাড়ির দেওয়ালে আজও ত্যাগের প্রতিধ্বনি শোনা যায়। আমার দৃষ্টিতে রাঘবের বোনদের এই সম্পত্তির ওপর কোনো নৈতিক অধিকার নেই। এ কথা শোনামাত্র আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রতিপক্ষের আইনজীবী তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড, মিস্টার রাঘব নিজেই অংশ দিতে প্রস্তুত, আর আইনের দৃষ্টিতেও কন্যাদের সমান অধিকার রয়েছে। বিচারকের বজ্র কণ্ঠ গর্জে উঠল, মিস্টার রায়, আইন আমি আপনার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আইন কন্যাদের পিতার সম্পত্তিতে অধিকার দেয়, কিন্তু আইন কি এটাও বলে না যে
ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ টেক কিন্তু আইন কি এটাও বলে না যে যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় সে কি ন্যায্যভাবে অধিকার দাবি করতে পারে? তিনি বলতে লাগলেন, এই মানুষটি নিজের পুরো জীবন বোনদের জন্য উৎসর্গ করেছে, নিজের পড়াশোনা ছেড়েছে, স্বপ্ন ছেড়েছে, ভবিষ্যৎ বিসর্জন দিয়েছে যেন বোনেরা পড়াশোনা করে এগিয়ে যেতে পারে। তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তাদের প্রতিটি সংকটে পাশে দাঁড়িয়েছে, আর আজ সেই বোনেরাই ভাইকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। বিচারকের কণ্ঠ তখন ইস্পাতের মতো কঠিন। তিনি নীলিমা ও সীমার দিকে তাকিয়ে বললেন, রাঘব কি আর্থিক কষ্টের মধ্যেও আপনার সন্তানের অপারেশনের জন্য টাকা দেয়নি? সীমা দেবী, সে কি নিজের স্ত্রীর গয়না বন্ধক রাখেনি? আর নীলিমা দেবী, আপনার স্বামীর ডুবন্ত ব্যবসা বাঁচাতে সে কি নিজের কাঁধে ঋণের পাহাড় চাপায়নি? দুই বোনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিচারক কঠোর স্বরে বললেন, আদালত উত্তর চায়, আপনার ভাই কি আপনাদের জন্য এসব করেনি? নীলিমা ও সীমা মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ জজ সাহেব। বিচারক বললেন, আজও সেই ঋণের বোঝা রাঘবের মাথায়, আর আপনারা এখানে এসে সম্পত্তির ভাগ চাইছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। মিস্টার রায় উপস্থিত সামাল দেওয়ার মিস্টার রায় উপস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মাই লর্ড, আইন অনুযায়ী কন্যাদের সমান অংশ প্রাপ্য। বিচারক টেবিলে হাত আঘাত করলেন, মিস্টার রায়, আইন শুধু অধিকার নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য তৈরি। তবে যদি মিস্টার রাঘব সত্যিই অংশ দিতে চান, আদালত বিভাজনের অনুমতি দিতে পারে, কিন্তু একটি শর্তে। দুই বোন বিস্ময়ে তাকালো। শর্ত? বিচারক মৃদু হাসলেন, হ্যাঁ, আপনারা যেহেতু মনে করেন পৈতৃক সম্পত্তিতে কন্যার অংশ পাওয়া বাধ্যতামূলক, তবে ন্যায়ের নীতি অনুযায়ী সেই নিয়ম আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি সামনের দিকে ঝুঁকে বললেন, আদেশ দেওয়ার আগে আপনাদের স্বামীদের স্বাক্ষরিত একটি হলফনামা চাই, যেখানে লিখিত থাকবে যেদিন আপনারা পিতৃগৃহ থেকে অংশ পাবেন সেদিনই আপনার স্বামীরা তাদের পৈতৃক সম্পত্তির সমান অংশ তাদের নিজেদের বোনদের অর্থাৎ আপনাদের ননদদের নগদ অর্থ বা জমি আকারে দিয়ে দেবেন। আদালত ঘরে এমন নীরবতা নেমে এলো যে সূচ পড়লেও শব্দ শোনা যেত। বিচারক বললেন, এবং সেদিন আপনাদের ননদদের আদালতে উপস্থিত থাকতে হবে। আমি নিজে দেখব, যেমন আপনারা ভাইয়ের কাছ থেকে অধিকার নিচ্ছেন, তেমনি আপনারা কি শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে ননদদের অধিকার দিচ্ছেন কি না। আইন তো সবার জন্য সমান, তাই না? শুধু নেওয়ার আইন মানলে চলবে না, দেওয়ার আইনও মানতে হবে। এই কথা শুনে নীলিমা ও সীমার স্বামীদের কপালে ঘাম ফুটে উঠল। এতক্ষণ যারা পেছনের বেঞ্চে বসে হাসছিল তারা হঠাৎই গম্ভীর হয়ে গেল। যদি তাদের সম্পত্তি ভাগ হয় তবে কোটি টাকার শোরুম ও বিলাসবহুল বাড়ি সব কিছু ঝুঁকির মুখে পড়বে। নীলিমার স্বামী তাড়াতাড়ি ফিসফিস করে বললেন, এই কেমন বিপদ! আমার তিন বোনকে ভাগ দিতে হলে আমরা তো পথে বসব। এখনই মামলা তুলে নাও। বিচারক প্রশ্ন করলেন, কি সিদ্ধান্ত নিলেন? পরবর্তী তারিখ দেব, যাতে আপনারা ননদদের ডেকে আনতে পারেন। যারা এতক্ষণ সিংহীর মতো আচরণ করছিল তারা এখন ভেজা বিড়ালের মতো হয়ে গেছে। নীলিমা কাপা কণ্ঠে বলল, না জজ সাহেব, আমাদের কোনো অংশ চাই না। তার স্বামী বিক্রম সঙ্গে সঙ্গে হাত ধরে বাইরে বেরিয়ে যেতে চাইল। সরিতাও মাথা নিচু করে বলল, আমরা মামলা প্রত্যাহার করছি, আমাদের কোনো অংশ দরকার নেই। বিচারকের বজ্র নিদান বিচারকের বজ্র নিনাদ শোনা গেল, থামুন! আদালতকে কি খেলনা ভেবেছেন? যখন ইচ্ছে অভিযোগ আনবেন আর নিজের পালা এলে পালিয়ে যাবেন। আপনারা আদালতকে বিভ্রান্ত করেছেন, এক দেবতুল্য ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। তিনি রায়ে ঘোষণা করলেন, এই অপরাধে আদালত আপনাদের প্রত্যেককে 22 লক্ষ টাকা জরিমানা করে, যা 7 দিনের মধ্যে রাঘবকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আর মিস্টার রায়, আদালতকে বিভ্রান্ত করার অপরাধে আপনাকে 3 মাসের জন্য আইন পেশা থেকে স্থগিত করা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটলে আপনার লাইসেন্স চিরতরে বাতিল করা হবে। রায় শোনার পর দুই বোনের অবস্থা শোচনীয়। তাদের স্বামীরাও হতভম্ব।
স্বপ্নেও ভাবেননি নিতে গিয়ে দিতে হবে। পুরো আদালত করতালিতে গর্জে উঠল। রাঘবের চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। বিচারক স্নেহভরে বললেন, রাঘব যান, আপনার ডায়েরি দেখুন। টেক। রাঘব যান, আপনার ডায়েরি দেখুন। স্ত্রী সন্তানদের যত্ন নিন। টেক। স্ত্রী সন্তানদের যত্ন নিন আর মায়ের সেবা করুন। আজ থেকে আপনার বোনেরা আর আপনাকে বিরক্ত করবে না। আদালত থেকে বেরোনোর সময় রাঘবের মাথা গর্বে উঁচু, আর তার বোনেরা চোখ না মিলিয়ে চোরের মতো গাড়িতে উঠে চলে গেল। বন্ধুরা, বিচারকের এই রায় কি আপনার মতে সঠিক ছিল? আপনার মতামত মন্তব্যে জানান, আর জানান ভারতের কোন শহর থেকে আপনি আমাদের গল্প শুনছেন। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।